কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য, আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম বা শেষ পরিণতি কোলাইটিস। আচ্ছা, এই তিনটে রোগ কি খুব পার্থক্য আছে? স্টেপ বাই স্টেপ এগুলো চেঞ্জ হয়। আমরা অনেকেই জানি না কনস্টিপেশন মানে কি। কনস্টিপেশন মানে আমরা মনে করি বোধহয় শুধু শক্ত পায়খানাটাই কনস্টিপেশন। না, শরীরের দূষিত যা আমরা খাবার খাই বা অপ্রয়োজনীয় ফাইবার যেগুলো আমাদের মলের মধ্যে দিয়ে রোজ বেরিয়ে যাওয়ার কথা, সেগুলো আমরা অনেকেই বলি না না আমার কোনো সমস্যা নেই, ইনডাইজেশনে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা বিভিন্ন রোগে ভুগছি। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আমি এর আগে বহু ভিডিও আপলোড করেছি এবং আমি আমার জীবনে বিগত প্রায় 20-22 বছর ধরে যে প্র্যাকটিস করেছি সে প্র্যাকটিসের অভিজ্ঞতা থেকে বলছি, সমস্ত রোগের মূল পেট। রোগ চাই হোক, আপনি আধুনিক বিজ্ঞান রোগের হাজার নাম দিয়েছে, কিন্তু আয়ুর্বেদ বলছে সর্বেশানাম রোগানাম কুপিতা মালা, অর্থাৎ আপনার শরীরে যে কোনো রোগের মূল হচ্ছে শরীরে কুপিত মল। এখানে মল মানে পটির কথা বলা হয়নি, মল মানে অর্থাৎ টক্সিন যাকে বলছে, সেটা আপনার শরীরে জমেছে। আমরা রোগ নিয়ে প্রত্যেকেই চিন্তিত, প্রত্যেকেই চাই রোগ থেকে মুক্তি। মজার ব্যাপার, আমরা কিন্তু রোগ থেকে মুক্তির জন্য ঔষধের প্রতি খুবই আকৃষ্ট হই না, হোক না কেন সেটা যে কোনো প্যাথি। যে কোনো প্যাথি, আমি এতটাই বলছি, যে কোনো প্যাথি, সে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদ, যাই বলুন, যখনই মেডিসিন দিয়ে আপনি নিজেকে রিকভারি করার চেষ্টা করছেন, সত্যি বলুন তো আপনি কি প্রকৃত সুস্থতা চান? যদি চান তাহলে সবার প্রথম আপনি বুঝুন যে কারণে আপনার সমস্যাটা তৈরি হয়েছে সেই কারণটা নিয়ে আপনি কিচ্ছু ভাবছেন না, আপনি শুধু চাইছেন কি করে আমার এই বর্তমান যে সমস্যাটাকে আমি নিজের সমস্যা থেকে বেরোতে পারি। আরে সমস্যার ক্রিয়েটার আপনি নিজে, বা আপনার অজ্ঞানতা, বা আপনার পরিবেশ। এবার সেই জায়গাটায় যদি আপনি কাজ না করেন, হ্যাঁ তাহলে কি ওষুধ নেবেন না? হ্যাঁ ওষুধ তো নেবেন, কারণ কষ্ট হচ্ছে, কষ্টের থেকে মুক্তির জন্য ওষুধ দরকার। ওষুধ ঠিক ওইটুকুই পারে আপনার কষ্ট থেকে মুক্তি দিতে পারে। কিন্তু আমি যে রোগগুলোর কথা আজকে আলোচনা করছি, যে কনস্টিপেশন, আইবিএস, কোলাইটিস, প্রতিটা রোগের ওষুধে সলিউশন আমার জানা কেউ এখনো বলেনি যে ওষুধ খেয়ে পার্মানেন্টলি সলিউশন হচ্ছে। হ্যাঁ ওষুধ খাবেন, কনস্টিপেশন 2-4 দিন ক্লিয়ার হবে। ওষুধ খাবেন, ইরিটেবল বাউল সিনড্রোমে কিছুদিন আরাম পাবেন। ওষুধ খাবেন, কোলাইটিসে কিছুদিন আরাম পাবেন। কিন্তু ওষুধ ছাড়বেন আবার যাকে তাই, কারণ আপনি তো রুট কজে কাজই করেননি, যার ফলে ওষুধ ছাড়লে যাকে তাই উল্টে আরো বেড়ে যাচ্ছে। সে কারণে আমি মনে করলাম যে আজকে সমস্ত রোগের মূল যেখানে, সেই জায়গাটা নিয়ে একটু খুব ভালো করে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করার দরকার আছে। আমি জানি অনেকেই বলবেন বড্ড বেশি বকে, অনেকেই বলবেন একই কথা, কিন্তু যদি কেউ প্রকৃত সুস্থতা চান, একবার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন। আমার মনে হয় দেখলে আপনারই লাভ, আর না দেখলে আমার কোনো লোকসান নেই। আমার উদ্দেশ্য 100 জনের মধ্যে একজন যদি দেখে, সেই একজন যদি তার সিস্টেমটাকে চেঞ্জ করে নিজের রোগ থেকে মুক্তি পায়, ওতেই আমার বিরাট শান্তি। কারণ আমি চাই স্বাস্থ্য সমৃদ্ধির মাধ্যম দিয়ে মানুষকে জানাতে, রোগ নয় রোগের কারণকে খুঁজুন, জানুন এবং সেটাকে নিবারণ করুন, রোগ এমনি পালিয়ে যাবে। তাই আজকে আমি বলবো কনস্টিপেশন, আইবিএস এবং কোলাইটিস তিনটেই কিন্তু ইন্টেস্টাইনের প্রবলেম। স্মল ইন্টেস্টাইন বা
বৃহদান্ত, ক্ষুদ্রান্ত বলুন আর বৃহদান্ত বলুন। আইবিএস এবং কোলাইটিস এটা বৃহদান্তের প্রবলেম, আর কনস্টিপেশন স্মল ইন্টেস্টাইন থেকে বৃহদান্ত সব মিলিয়ে একটা টোটালি একটা ডিসঅর্ডার। আচ্ছা, এই দুটো রোগ আজকেই তো আসেনি, একদিনে আসে না, দীর্ঘদিন ধরে এই রোগটা আসতে শুরু করে। দেখুন, আমরা কি ভুল করি, আমরা এগুলো বুঝি না যে আমাদের শরীরটা ভগবান যেভাবে ডিজাইন করেছিল সেই ডিজাইনের বাইরে আমরা জোর করে চালানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমার চ্যানেলের পুরনো ভিডিও যারা দেখেছেন তারা হয়তো বিরক্তিও প্রকাশ করেছেন আমাকে, যে আমার চ্যানেলে যে লাইফস্টাইলের কথা বলা হচ্ছে এই নাকি মানা সম্ভব না। মানতে হবে না আপনাকে, কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন যে আজকে যে খাওয়া দাওয়া চলছে বা যে লাইফস্টাইল আমাদের চলছে আজ থেকে 40 বছর পিছনে, আমি 400 বছর বলিনি, 40 বছর পিছনে আজকের মতো এত রোগ এত সমস্যা ছিল না। তার কারণ তখনকার খাবারে জেনেটিক্যালি চেঞ্জ করা ক্রপ আসেনি, হাইব্রিড ফসল আসেনি, রিফাইন কথাটা তখন জন্ম হয়নি, প্রসেস ফুড ছিল না, তখন রাসায়নিক পেস্টিসাইড ছিল না এই পরিমাণে, আজকের মতো পরিমাণে ছিল না, পালিশ চাল পালিশ ডাল এগুলো ছিল না। তাহলে আজকে আপনি যা খাচ্ছেন, আপনার এই শরীর নামক যন্ত্রটা চলতে যে যে জিনিসের দরকার, যে যে মিনারেলস ভিটামিনস কার্বোহাইড্রেট প্রোটিন যা যা দরকার পাচ্ছেন কি? আর পাচ্ছেন না বলেই তো সমস্যা হচ্ছে। তাহলে ব্যালেন্স করে চলাটা শিখে নেওয়াটা কি খুব বোকামি? ব্যালেন্স করে চলা অর্থাৎ কিভাবে সুস্থভাবে বাঁচা যায়। আচ্ছা, আপনারা শুনে থাকবেন ফাইবার, মানুষ সুস্থ থাকতে হলে এই যে 3টে রোগের কথা আজকে আলোচনা হচ্ছে, এই 3টে রোগ থেকে বেরোতে গেলে ফাইবার এখানে একটা বড় ভূমিকা। আচ্ছা, ফাইবার করেটা কি কখনো ভেবে দেখেছেন? নিজে বোঝার চেষ্টা করেছেন? বা আমি যেভাবে বলছি ইউটিউবে কেউ, আমি আজকে ফাইবারের ডেফিনেশনটা কিভাবে দেব, ইউটিউবে কেউ এইভাবে ফাইবারের ডেফিনেশন দিয়েছে? দেখেন, ফাইবার মানে হচ্ছে তন্তু, সুতো, সুতোর মতো জিনিস, তাকে বলা হয় ফাইবার। আপনি আম খান, দাঁতের ফাঁকে আমের আঁশ লেগে যায় না, ওটি ফাইবার। কাঁঠাল খান, কাঁঠালের ফাঁকে সূক্ষ্ম আঁশ লেগে যায় না, এটা ফাইবার। এরকম ধরনের প্রতিটা সবজি, প্রতিটা ফল যেটা প্রকৃতির তৈরি, প্রত্যেকটাতে রয়েছে ফাইবার। আচ্ছা, ফাইবার আমাদের শরীরে কি করে আমরা অনেকেই জানি না। আমরা এইটুকু শুনেছি ফাইবার খাওয়া ভালো। আচ্ছা, ফাইবার আমাদের শরীর অনেকাংশে ফাইবার ডাইজেস্ট করতেই পারে না, এটা কি জানেন? ফাইবার আমাদের শরীর ডাইজেস্ট করতেই পারে না, সামান্য কিছু করতে পারে, অনেকাংশে করতে পারে। তাহলে ফাইবারটা তো কাজের কেন? ফাইবার হচ্ছে, ধরে নিন সুতো দিয়ে যেমন বা ফাইবার দিয়ে টিস্যু পেপার তৈরি হয়, আপনি এখানে একটু জল ফেলে দিলেন, টিস্যু পেপার যদি জলের উপর দেন দেখবেন টিস্যু পেপারটা জলটা টেনে নেবে। ঠিক আমাদের শরীরে আমরা যখন ফাইবার নিই, ফাইবার আমাদের শরীরে যখনই স্টমাকে গেল, স্টমাকে যাওয়ার পরে ফাইবার ফুলতে শুরু করে। যেমন একটা বীজে প্রচুর ফাইবার আছে, বীজ যেমন জলে দিলে সে ফুলে বড় হয়, ওই রকম ফাইবার গুলো আমাদের শরীরে গিয়ে ফুলে বড় হয় এবং থকথকে জেলির আকার ধারণ করে। জেলির আকার ধারণ কিসের দ্বারা করলো? প্রচুর পরিমাণে জল শোষণ করে নেয়। এটা জল মিশ্রিত থকথকে জেলি ইন্টেস্টাইনের ভেতর দিয়ে যখন সেই ফাইবার পাস আউট হয়, ইন্টেস্টাইনের ওয়ালে যত ময়লা লেগে থাকে, ইন্টেস্টাইনাল ওয়াল তো আমাদের প্লেন নয়, খাঁচ কাটা কাটা, তাহলে সেখানে প্রচুর ময়লা জমে। কোন ময়লা? দেখুন, আমাদের শরীরের কাছে অপরিচিত যে খাবার, যেমন প্রসেস ফুড, ফ্যাক্টরি ফুড, ময়দার তৈরি ফুড, রাসায়নিক মিশ্রিত ফুড, আমাদের শরীরের কাছে এটা অপরিচিত খাবার। এই খাবারগুলো খেতে তো খুব ভালো লাগে, বিভিন্ন রকম টেস্টি খাবার হয়, আপনিও খান, মিথ্যা বলবো না, আমিও খাই। তাহলে এইবার যে খাবারগুলো যখন ইন্টেস্টাইন দিয়ে পাস হয়, আপনি জানেন
ময়দাতে কি মারাত্মক চিপচিপানি আছে। তাহলে এই যে খাবারগুলো আমাদের ইন্টেস্টাইনের দেয়ালে লেগে আটকে থাকে, পুরনো মল, হয়তো 1 বছর আগের মলও আপনার পেটের মধ্যে জমে আছে। ফাইবার খেলে কি হয়, সেই ফাইবার যখন ভেতর দিয়ে নামে তখন ইন্টেস্টাইনের পাইপ পুরো প্রেসার দিয়ে পরিষ্কার করে নামে। পরিষ্কার করে নামার ফলে কি হয়, ইন্টেস্টাইন ওয়াল বা ইন্টেস্টাইনের শেষ ভাগে, ইলিয়াম ভাগে যে সূক্ষ্ম সুতোর মতো জিনিস থাকে, ভিলাই বলে, যেগুলো আমাদের নিউট্রিশন, যেটা খাবারের যে রস সেটাকে শোষণ করে, সেই পোর্শনটা পরিষ্কার এবং লিকুইড অবস্থায় কিন্তু প্রচুর পরিমাণে জল ধরে নিয়েছে না। বেশি জল খেলে শুনেছেন ডাইজেশন ভালো হয়, তাহলে বেশি জল কেন ডাইজেশন ভালো হয়, যে ফাইবার খেলে ফাইবার গুলো ফুলতে সুবিধা হয়, ওই জন্য বেশি জল লাগে। মজার ব্যাপার হলো স্মল ইন্টেস্টাইনের মধ্যে যতক্ষণ আমাদের ফুড পার্টিকেল গুলো থাকে ততক্ষণ লিকুইড ফর্মে থাকে। স্মল ইন্টেস্টাইন থেকে যখন আমাদের বৃহদান্ত্রে ঢুকলো, অর্থাৎ কোলন যাকে বলছেন, কোলনে যখন ঢুকলো তখন এই লিকুইড পার্টটা অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সফার কোলন, ডিসেন্ডিং কোলন, এই কোলনের 3টে ভাগ, এদিক থেকে উঠলো অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সফার কোলন, ডিসেন্ডিং কোলন, তারপরে সিগময়েড কোলন দিয়ে আপনার নিচে রেকটামে যাচ্ছে। এই যে অ্যাসেন্ডিং কোলন থেকে জল শোষিত হওয়া শুরু হয়। কোলন আমাদের যদি সুস্থ থাকে তাহলে কোলনে কি হয়, কোলনে জল শোষিত হয়। কোলনে এমন কিছু বন্ধু ব্যাকটেরিয়া আমাদের থাকে যারা কিন্তু ভিটামিন B12, ফলিক অ্যাসিড, এরকম ধরনের কিছু মিনারেলস ওখানে শোষিত হয় ওই ব্যাকটেরিয়া দ্বারা। আমাদের শরীরে কিন্তু ভিটামিন B12, ফলিক অ্যাসিড বানানোর ক্ষমতা নেই, বানায় কিন্তু কোলনে থাকা কিছু ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া গুলো আমাদের এটা সাপোর্ট করে। এবার আমাদের কোলন যদি পরিষ্কার না থাকে, কোলনে যদি কি হয়, কোলনে জল শোষণ ক্ষমতাটা, যদি জল আমরা কম খাই তাহলে কখনো কি হয়, কোলন বেশি জল শোষণ করে ফেলে, স্টুল হার্ড হয়ে যায়। আবার কোনোদিন জল কম খেলাম, এই যে কোলনের ইমব্যালেন্স, কোলনের হেলথকে আমরা যত্ন করি না, ফলে আস্তে আস্তে কি হয়, কনস্টিপেশন থেকে ওটা ইরিটেবল বাউল সিনড্রোম, অর্থাৎ আপনার কোলনের যে প্যারিস্টালসিস মুভমেন্ট, অর্থাৎ কেঁচোর মতো মলটাকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়ার যে আমাদের সিস্টেম আছে, সেই সিস্টেমের কখনো গতি বেড়ে যায়, কখনো গতি স্লো হয়ে যায়, তখন তার নাম হলো আইবিএস। শুরুটা ছিল কিন্তু কনস্টিপেশন দিয়ে, পরে হলো আইবিএস। এবার কিছুদিন আইবিএস এর 1000 রকম সিমটম। আইবিএস আপনি মনে করছেন যে কারোর আইবিএস এ ব্যথা হয়, কারোর আইবিএস এ হয় না, কারোর আইবিএস এ ব্লাড আসে, কারোর আইবিএস এ ব্লাড আসে, কারোর আইবিএস এ 10 বার পটি হয়, কারোর 3 বার পটি হয়। অতএব নাম যে সবার সমান লক্ষণের ব্যাপার হয় তা না, কিন্তু রুট কজটা দেখুন। আইবিএস নাম দিয়েছে আধুনিক চিকিৎসা শাস্ত্র। আয়ুর্বেদ বলছে এক কথায় আপনার ডাইজেস্টিভ ডিসঅর্ডার, অর্থাৎ আপনার হজম ঠিক মতো হচ্ছে, আপনার যে প্রসেসে কোনো জায়গায় গন্ডগোল হচ্ছে। এবার এই আইবিএস যদি দীর্ঘদিন চলতে থাকে, কোলন আরো অসুস্থ হতে শুরু করলে বা বিভিন্ন মেডিসিনের ফলে ওই কোলনের ওয়ালে ইনজুরি হতে হতে ঘা হতে শুরু করে, তখন সেটাকে কোলাইটিস নাম দিয়ে দিলাম। আমাকে অনেকেই বলেছেন কোলাইটিস নিয়ে একটা ভিডিও বানান, আইবিএস নিয়ে একটা ভিডিও বানান, কনস্টিপেশন নিয়ে একটা ভিডিও বানান। আরে বাবা, সমস্ত রোগের মূল তো এক, আপনার লাইফস্টাইলের ভুল। এবার দেখুন, আপনি মিলিয়ে নিন, আপনার যে রোগ আছে না, সমস্ত রোগের আগে আপনি দেখুন আপনার ইনডাইজেশন আগে আসে, হজমের সমস্যা। হজমের সমস্যা মানে হয় লুজ মোশন, নাহলে কনস্টিপেশন, নাহলে চুলের কালার বা আকার কোনোরকম গড়বড় হচ্ছে, নাহলে ব্যাড স্মেল আসছে। তাহলে ব্যাড স্মেল আসছে মানে ভিতরে নিশ্চয়ই কিছু পচা ব্যাপার আছে, না পচলে তো গন্ধ হয় না। গ্যাস হচ্ছে, প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম করছে। আচ্ছা, গ্যাস কিসে ফর্ম হয় আপনি দেখেননি? যখন দেখবেন যে ড্রেনে দেখবেন যে জল যাচ্ছে, তলা দিয়ে ময়লা পাক জমে আছে, জল কিন্তু উপর দিয়ে যাচ্ছে, পরিষ্কার স্বচ্ছ জল, তলায় ময়লা পাক।
আপনি একটু একটা ছোট্ট ঢিল ফেলে দেখবেন তো, ওই ময়লা তাকের উপরে গিয়ে যেই ঢিলটা বললো গ্যাস বেরোচ্ছে। তাহলে ভেতরে ফরমেন্ট হয়ে গ্যাস প্রোডাকশন হয়। আমাদের শরীরেও যদি আমাদের ইন্টেস্টাইনাল ট্র্যাকে যদি এরকম পুরনো মল জমে থাকে, তাহলে সেই পুরনো মল থেকে ওইরকম গ্যাস উৎপাদন হয়। তাহলে গ্যাস উৎপাদন হচ্ছে মানেই আপনাকে বুঝতে হবে আমার ইন্টেস্টাইনাল ট্র্যাক পরিষ্কার নেই। আপনি গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন, রোগের কারণটা দূর করার চেষ্টা করুন। গ্যাস হচ্ছে মানে আপনার ইন্টেস্টাইনে ময়লা জমেছে। এবার আপনি বলবেন যে ইন্টেস্টাইনে ময়লা পরিষ্কার করবো কি করে? হ্যাঁ, আমি সেটা বলবো নিশ্চয়ই, আজকের ভিডিওতেই বলবো। শেষ পর্যন্ত আগে ব্যাপারটা বুঝে নিই। তাহলে ফাইবার না খাওয়া, জল কম খাওয়া এবং ফিজিক্যাল এক্সারসাইজ না করা। দেখুন, ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের যে কোনো যোগ আয়ুর্বেদে যেগুলো বলা আছে, যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করলে কি আমাদের ইন্টেস্টাইনের ভেতরে মোচড় হয়, উল্টো পাল্টা হয়। তাহলে কি হচ্ছে, ওই ভাঁজে আপনি যে কোনো জিনিস দেখবেন ময়লা হয়েছে, জামা কাপড়টাও ময়লা হলে নাড়া দিলে ময়লাটা ছেড়ে যায়। এক্সারসাইজ কেন বলা আছে? এক্সারসাইজ মানে কি শুধু মাসল বিল্ডিং না, এক্সারসাইজ মানে ইন্টারনাল সিস্টেমকে ধরে নাড়ানো। যেমন ওয়াশিং মেশিনে একটা ময়লা জামা কাপড় দিলে কি হয়, সে কিন্তু শুধু নাড়ায়, এরকম ভাবে নাড়িয়ে যাচ্ছে বা এভাবে নাড়িয়ে যাচ্ছে, আর তো কিছু করে না, তাতে তো পরিষ্কার হয়। ঠিক সেই পদ্ধতিতে যদি আপনি রেগুলার আপনার সাধ্য অনুযায়ী, বিভিন্ন রকম পদ্ধতি আছে, এরকম কোনো নিয়ম নিয়ে আপনাকে জিম করতে হবে, এরকম কোনো নিয়ম, আপনি রেগুলার একটু ফাস্ট হাঁটতে পারেন, রেগুলার সাঁতার কাটতে পারেন, রেগুলার এক জায়গায় দাঁড়িয়ে দৌড়াতে পারেন। বিভিন্নভাবে শরীরকে যদি মুভমেন্ট দেন, রেগুলার যদি এক্সারসাইজ করেন, তাহলে আপনার ইন্টেস্টাইনের ভিতরে নাড়াচাড়া পাবে। কোনা কান এইসব কোনা ফোনায় যেসব ময়লা জমে আছে, ময়লাগুলো একটু একটু ভেঙে ভেঙে রোজই একটু একটু করে বেরোতে শুরু করুন, এবং পরের দিন যখন পটি যাবেন পরিষ্কার হবে। এটা একটা পদ্ধতি। তাহলে এরপরে আসছি স্ট্রেস। আজকাল আমরা প্রত্যেকে প্রচুর স্ট্রেস নিই, মানসিক চাপ। আমি জানি আমার কিছু করার নেই, তো ভুলে যাচ্ছি। ও মানসিক চাপ নেওয়ার যে ক্ষমতা, দেখুন মানসিক চাপ তো সবার আছে, একটা প্রাণী থেকে একটা মানুষ পর্যন্ত প্রত্যেকের মানসিক চাপ থাকাটা স্বাভাবিক। মানসিক চাপ থেকে কেউ বলতে পারবে না, কেউ পালিয়ে যেতে পারবে না। কিন্তু সেই মানসিক চাপটাকে হজম করার ক্ষমতা বা সহ্য করার ক্ষমতা, এটা কিন্তু বিভিন্ন কেমিক্যালের ব্যাপার। ডোপামাইন, এন্ডোরফিন, সেরাটোনিন, এরকম ধরনের কিছু কেমিক্যালের ব্যাপার। এই কেমিক্যাল মিশ্রণ হয়, সেও কিন্তু পেটের গা ঠেলছে। বিভিন্ন ব্যাকটেরিয়া আমাদের সেই কেমিক্যালকে প্রোডাকশন করতে সাহায্য করে। তাহলে আমি যদি পেট ঠিক না রাখি, পেটের দিকে ফোকাস না করি, স্ট্রেস বাড়বে। আর স্ট্রেস এমন জিনিস, স্ট্রেস বাড়লে আপনার কনস্টিপেশন বাড়বে, স্ট্রেস বাড়লে আইবিএস বাড়বে, স্ট্রেস বাড়লে কোলাইটিস বাড়বে। আপনি বলেন সে আবার কি? আপনি নিজে যাচাই করে দেখুন আধুনিক বিজ্ঞানটাই বলছে কিনা। আপনি ভাবছেন আমার কোলাইটিসের সঙ্গে স্ট্রেসের কি সম্পর্ক, আমার আইবিএস এর সঙ্গে কি স্ট্রেসের সম্পর্ক? স্ট্রেসের সম্পর্ক আছে। মানসিক চাপ, মানসিক উদ্বেগ, এটার সঙ্গে আমাদের শরীরের অনেকটাই সম্পর্ক। কারণ আমাদের শরীর মন দ্বারা পরিচালিত। আমরা না চাইলে আমরা কিচ্ছু করতে পারি না, মন চাইলে আমরা সব করতে পারি। আর আমি যদি মনে করি আমি এটা পারবো, তাহলেই আমি পারবো। আর আমি যদি মনে করি মনে হয় আমার দ্বারা হবে না, তাহলে সে কাজটা কখনো সাকসেস পাওয়া যায় না। অর্থাৎ আমরা মন দ্বারা পরিচালিত। সেই মনের রোগ হচ্ছে মানসিক রোগ, অর্থাৎ স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন। তো মনটাই যার খারাপ, তার শরীরটা কি করে চলবে? কারণ শরীরকে চালায় তো মন। এর জন্য আমরা একটা উদাহরণ দিই, হয়তো আপনার উদাহরণটা ভালো লাগবে। দেখুন, একটা বাইক, আমরা যে বাইক চালাই, বাইক কিন্তু একটা স্বয়ংসম্পূর্ণ ইঞ্জিন। সে মানুষের মতো খায়, তার মোবিল লাগে, তার সাইলেন্সার পাইপ আছে, সব ব্যবস্থা আছে। কিন্তু বাইকটা স্টার্ট করে ছেড়ে দিলে নিজে কিছুটা এগিয়েও যাবে, কিন্তু কিছুটা এগিয়ে পড়ে যাবে, কারণ ওর পিঠে কোনো ড্রাইভার ছিল না। কিন্তু বাইকটির পিঠে যদি একটা শিক্ষিত ড্রাইভার চাপে, বাইকটি কিন্তু নির্দিষ্ট গন্তব্যে আরামসে পৌঁছে যাবে। আমাদের শরীরটা ঠিক একটা বাইকের মতো সব ক্ষমতার মধ্যে আছে, কিন্তু আমাদের শরীরের ড্রাইভার কিন্তু মন। যতক্ষণ আমাদের মন গাইড না করবে, আমাদের এই শরীর চলতে পারে না। আজকের মানুষ এগুলো শিখতে ভুলে গেছে।
আজকেকার মানুষ মনে করছে খাবো আর মানে পটি করবো আর বিন্দাস মস্তি করব। মনকে ট্রেন করাটা খুব দরকার। মন না চাইলে আপনি কিচ্ছু পারবেন না। করে দেখান মন না চাইলে কিছু কাজ, এমন কোনো কাজ করে দেখাতে পারবেন যে আপনার মন চাইছেন আপনি করছেন। ঘুমাতে না চাইলে, ঘুম না আসলে ঘুমাতে পারবেন না, ঘুম না ভাঙলে ঘুমাতে পারবেন না, খিদে না পেলে খেতে পারবেন না, খিদে বেশি পেলে না খেয়ে থাকতে পারবেন না, পটি না পেলে করতে পারবেন না, ইউরিন না পেলে করতে পারবেন না, পেয়ে গেলে চেপে রাখতে পারবেন না। তাহলে কোনটা পারবেন আপনি? তাহলে সেই মনকে কন্ট্রোল করতে সাহায্য করে প্রাণায়াম। এই জন্য প্রাণায়াম করা জরুরি। আর প্রাণায়াম ঠিক মতো করলে, স্ট্রেস ম্যানেজমেন্ট থাকলে, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ যদি ঠিক মতো থাকে, ডাইজেশন যদি ঠিক মতো থাকে, তাহলে কিন্তু আমাদের ঘুমের কোনো সমস্যা হয় না। তাই আমি রিসেন্টলি একটা ভিডিও যা দেখেছেন আমি বলেছি সুস্থতার মূল কারণ হচ্ছে 4টে পিলার আমাদের ঠিক রাখতে হবে। 1 নম্বর পিলার হচ্ছে সঠিক খাওয়া দাওয়া, 2 নম্বর পিলার হচ্ছে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, 3 নম্বর পিলার হচ্ছে রেগুলার যোগ প্রাণায়াম, 4 নম্বর পিলার হচ্ছে সঠিক ঘুম। বাস, কোন রোগ ছুটে পারবে না। আর যে রোগ আছে সেই রোগ আস্তে 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 আপনার শরীর ছেড়ে বেরিয়ে যাবে। আমরা কি করি? আমরা শুধু খুঁজে বেড়াচ্ছি কোন ডাক্তার ভালো, কোন চিকিৎসক ভালো, কোন ওষুধ ভালো। আরে আপনি যেটা ভুল করছেন, যে ভুলগুলো আগে খুঁজে শুধরানোর চেষ্টা করুন। হ্যাঁ, ডাক্তার খুঁজুন, ডাক্তার দেখান। কারণ আপনার কষ্ট কমাতে হবে। ডাক্তার আপনার কষ্ট কমাতে পারবে এটা আমি জানি, হোক না সে যে কোনো প্যাথি। কিন্তু সেই কষ্ট থেকে পার্মানেন্ট যদি মুক্তি চান, তাহলে প্রবলেমটা আপনাকে সলভ করতে হবে। কারণ আপনি যে কারণে রোগটা হয়েছে সেই কারণটা দূর না করলে কোনোদিন প্রবলেম থেকে বেরোবেন না। এদিকে বলছিলাম আমার কপাল খারাপ, আমাকে সারা জীবন ওষুধ খেতে হবে। আরে সারা জীবন ওষুধ, ওষুধের পর ওষুধ, এরপর ওষুধ বাড়ছে, 1টা থেকে 4টে, 4টে থেকে 10টা, কত ওষুধ খাবেন? আবার আপনি এটাও জানেন যে কোনো ওষুধের সাইড এফেক্ট আছে, এবং সেই সাইড এফেক্ট পেতেও শুরু করছেন। আজকে যে কোনো ওষুধ খাবেন একটা একটা করে অর্গান এফেক্টেড হচ্ছে। আধুনিক বিজ্ঞানও তাই বলছে। আমরা বলছি ওষুধের বিরোধী আমরা নই, ওষুধ খান এমার্জেন্সি, কিন্তু যে কারণে আজকাল রোগগুলো সৃষ্টি হচ্ছে আপনি সেই কারণগুলো কেন দূর করছেন? এবার বলবো যে আমাদের ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট পরিষ্কার করার সহজ রাস্তা। দেখুন, পরিষ্কার করার তো জরুরি, কারণ কুপিত মল যতক্ষণ আপনি পরিষ্কার না করবেন আপনি সুস্থতা পাবেন। আর পরিষ্কার করলে আপনি বুঝতে পারবেন যে শরীরে এনার্জি লেভেল বেড়ে গেল, স্কিনের কোয়ালিটি কালার চেঞ্জ হয়ে গেল, অ্যাকনে বা ব্রণ বা এই ধরনের স্কিনের যে প্রবলেম সেগুলো থেকে দৈনন্দিন দেওয়ার রিলিফ পাওয়া যায়, আপনার খিদে বেড়ে যায়, আপনার গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এগুলো থেকে রিলিফ পাওয়া যায়, কনস্টিপেশন থেকে রিলিফ পাওয়া যায়। পরিষ্কার করা মজার জিনিস। আচ্ছা, এটা কি নতুন কিছু? না, নতুন কিছু না। আয়ুর্বেদে বারবার বলা আছে, ধৌতি, বস্তি, নাম শোনেননি? বস্তি, বস্তি হচ্ছে যাদের আইবিএস বা যাদের আপনার কোলাইটিস আছে তাদের জন্য অবশ্যই কোন বিশেষজ্ঞর মানে তত্ত্বাবধানে কোলন ক্লিনজিং করুন, যাকে আধুনিক ভাষায় বলছে অ্যানিমা দেয়া, কিন্তু কোন মেডিকেটেড অ্যানিমা নয়, ন্যাচারাল অ্যানিমা। আজকাল অ্যানিমা কেক কিনতে পাওয়া যায় কেমিক্যাল মেশানো, না, ওগুলো দিয়ে চলবে না, ওটা সাইড এফেক্ট আসবে। ন্যাচারাল ওয়াটার অ্যানিমা নিন প্রথম, তারপরে কোনো বিশেষজ্ঞ বা কোনো আয়ুর্বেদিক কারো যদি সাপোর্ট নেন, তাহলে সেখানে আয়ুর্বেদিক মেডিসিনে অনেক রকম প্রয়োগ আছে, যেটাকে বলা হয় বস্তিক্রিয়া, আয়ুর্বেদের ভাষায় বস্তিক্রিয়া। এনিমা সেফ প্রসেস, আপনি বাড়িতে নিতে পারেন। আমি এনিমা নিয়ে আগে একটা ভিডিও বানিয়েছি, আবার একটা ভিডিও বানাবো। দরকার পড়লে আপনারা যদি চান, আপনারা যদি কমেন্টে লেখেন এনিমা, শুধু এনিমার ডিটেলসটা দিতে, তবেই আমি বানাবো। আপনাদের আগ্রহ না থাকলে আমার বানিয়ে আমার মানে পারিশ্রমিক উঠবে না, অর্থাৎ আপনাদের আগ্রহ চাই। তাহলে সেই এনিমা খুব সহজ এবং নিরাপদ প্রসেস। আজকে যখনই আপনি কোলন ক্লিনজিং করবেন, আপনি নিজে রিয়েলাইজ করবেন
যে আপনার শরীরে কি চেঞ্জ হচ্ছে, যাতে কনস্টিপেশন আছে। তারা আমার ভিডিও আছে সংপ্রসারণ, দেখে নিন। সংপ্রসারণ ঘরে করা যায়, 10 পয়সা খরচা, হ্যাঁ, কিছু সময় লাগে আর পদ্ধতিটাকে শিখতে হবে। যদি বলেন যে না ওই ঝামেলা করবো না, তাহলে আধুনিক পদ্ধতি আছে ক্লিনিং থেরাপি। ক্লিনিং থেরাপি, যে কোনো ক্লিনিং থেরাপি, বহু লোক আছে যাদের কাছে আপনি সাপোর্ট পাবেন। হ্যাঁ, কারোর গাইডেন্স, অবশ্যই কারোর গাইডেন্সে। কারণ এই ক্লিনিং থেরাপিতে কিছু এমনটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয় যার মাপের গন্ডগোল হলে ক্ষতি হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে অবশ্যই কারোর গাইডেন্সে ন্যাচারালি যে আধুনিক ক্লিনিং থেরাপি এসছে সেই ক্লিনিং থেরাপি ইউজ করুন। কিন্তু টাইম টু টাইম শরীরকে ডিটক্স করুন এবং শরীরের 4টে পিলার, এই 4টে পিলার যেটা আমি আগে বলে গেছি, এই 4টে পিলারকে নিয়ে সবসময় ভাবুন। শরীর সুস্থ থাকলে তবেই তো আপনি আগামী দিনে সুস্থ থাকলে তবে সংসারের আনন্দ, পয়সার ব্যবহার করতে পারবেন। আজকে শরীরের যত্ন না করে আপনি পয়সা সংসার করে ছুটছেন, কালকে শরীর না থাকলে এরাকেও থাকবে কি? অতএব শরীরকে রাখতে পারলে সবকিছু থাকবে, আর শরীরকে রাখা যায়। হ্যাঁ, আপনি হয়তো জানেন না, আপনাকে হয়তো কেউ বলেনি, কিন্তু আমার কথাগুলো আপনি যুক্তি দিয়ে বিচার করুন, বোঝার চেষ্টা করুন। সত্যি কি ওষুধের রোগ সারে? আমি শরীরে আমার বিষক্রিয়া হয়েছে, আমি অ্যান্টি পয়জন ড্রাগ নিচ্ছি, ধরে নিন কোনো ডাক্তারের কাছে কি অ্যান্টি পয়জন ড্রাগ নিচ্ছি আর বাড়িতে এসে পয়জন নিচ্ছি। আমার লিভার সিরোসিস হয়েছে অ্যালকোহল নেওয়ার জন্য, অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়ে লিভার সিরোসিস হয়ে গেছে। ডাক্তার আমাকে বলে দিয়েছে অ্যালকোহল নেবেন না, ওষুধ খান। আমি বাড়িতে এসে রোজ অ্যালকোহল নিচ্ছি। ডাক্তারের ক্ষমতা আছে আমার রোগটাকে ঠিক করতে পারে? সাধারণ কনস্টিপেশনের ক্ষেত্রে আপনি তাই করছেন। আপনি হয়তো ল্যাক্সেটিভ ড্রাগস দিচ্ছেন, রাত্রিবেলা খাচ্ছেন, সকালবেলা পায়খানা পরিষ্কার হয়ে গেল, ওষুধটা কি ভালো। কিন্তু যে কারণে কনস্টিপেশন এসেছিল সেই কারণটাকে আপনি দূর করলেন। যখন দূর করলেন না, আপনি কি করে ভাবছেন আপনি ভালো হয়ে গেলেন? হ্যাঁ, ইমিডিয়েট আপনার রিল্যাক্স হলো, কারণ মলটা জমেছিল, মলটা বেরিয়ে গেল। কিন্তু কালকে তো আবার হবে। এবার ল্যাক্সেটিভ কতদিন নেবেন? কিছুদিন নেওয়ার পর ওই ডোজ আর কাজ করবে না, বা ওই ব্র্যান্ড আর কাজ করবে না, আবার ব্র্যান্ড পাল্টাতে হবে বা ডোজ পাল্টাতে হবে। এইভাবে কতদিন সম্ভব? আর মজার ব্যাপার হচ্ছে ক্ষতিটা কোথায় হয় সেটা বোঝার চেষ্টা করুন। যে আমি ল্যাক্সেটিভ নিয়ে পেটটা পরিষ্কার করছি, ল্যাক্সেটিভ কিন্তু চেনে না কোনটা ভিটামিন, কোনটা মিনারেল, কোনটা বের করতে হবে, কোনটা বের করতে হবে না। সে কিন্তু সবকিছু দিয়ে বের করে দিচ্ছে। ফলে আপনি দিনের পর দিন অপুষ্টির শিকার হচ্ছেন, কারণ আপনার ডাইজেশনটাই তো প্রসেসটা ঠিক মতো হচ্ছে না। ফলে অপুষ্টির শিকার মানে অপুষ্টি বলতে কি, শরীরে কিছু ভিটামিন মিনারেলসের ঘাটতি হচ্ছে। ফলে এই যন্ত্র চলতে ডিস্টার্ব হচ্ছে। পরিণতি স্বরূপ বড় বড় রোগ, যত বড় বড় রোগের নাম শুনেছেন সব বড় বড় রোগের মূলে কিন্তু আপনার পেট 99% দায়ী। হ্যাঁ, লাইফস্টাইল ডিজিজ, তর্ক বিতর্ক নয়, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। অ্যাক্সিডেন্ট বা ট্রমা কেয়ার সেটা আলাদা জিনিস, কিন্তু লাইফস্টাইল ডিজিজ, আপনি আপনার সুগার বলুন, আপনার প্রেশার বলুন, আপনার কোলেস্টেরল হাই বলুন, আপনার অটোইমিউন ডিজিজ বলুন, আপনার আর্থ্রাইটিস বলুন, আপনার লিভার ডিজিজ বলুন, আপনার কিডনি ডিজিজ বলুন, সবার মূলে আপনার ভুল লাইফস্টাইল। এইটা যদি বুঝে নেন, তাহলে যারা এই সব রোগে সাফার করছেন এখন, তারা যদি কঠিন নিয়মে শরীর থেকে ফেরত আনতে পারেন, তাহলে ওষুধের সঙ্গে সঙ্গেও আপনি সুস্থতার দিকে আসতে পারেন। আর যারা আজকে সুস্থ আছেন, তারা যদি আজকে আমার ভিডিওটা দেখেন, তাহলে আগামী দিনে এই নিয়মগুলো যদি মেনে চলতে পারেন, আগামী দিনে কিন্তু আপনাকে বড় রোগের জন্য চিন্তা করতে হবে না, সেটা আপনি নিজেও বুঝতে পারছেন। অতএব কুড়েমি ছাড়ুন, খুব সহজ পদ্ধতি। পেটের যত্ন দিন, প্রতিদিন প্রতিনিয়ত পেটের যত্ন নিন, ডাইজেশন ঠিক মতো হোক। আমি আবার একটা আগামী ভিডিও করছি, যে ভিডিওতে আমার বিষয়বস্তু থাকবে আমরা তো এত খাচ্ছি কিন্তু ক্রমশ আমি শুকিয়ে যাচ্ছি, ক্রমশ আমি রোগগ্রস্ত হচ্ছি, শরীরে লাগছে না কেন? ডাক্তারকে গিয়ে বলি, ডাক্তার কি খাবো? ডাক্তার বলে এটা খাও সেটা খাও, তো আমি জিনিস খাচ্ছি কিন্তু শরীরে লাগছে না। এর কারণটা কি? এটা নিয়েও একটা ভিডিও করব। অতএব আমার মনে হয়
সেই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এরকম ধরনের স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মাধ্যম দিয়ে হয়তো আমি একটু বকবক করি, ঠিক কথা, হয়তো অপ্রাসঙ্গিক বলি, কিন্তু যারা সুস্থ থাকতে চান আর সুস্থ হতে চান তারা একবার আমার ভিডিওটা পুরোটা দেখে বলবেন আমাকে আমি কি সত্যি অপ্রাসঙ্গিক বলছি। নমস্কার। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগছে। তা না হলে আর 5 জন যেরকম ভিডিও করে আমাকেও সেরকমই করতে হবে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে গেলে। কারণ আমার লক্ষ্য তো মানুষকে আস্তে আস্তে সুস্থতার রাস্তা দেখানো। নমস্কার।